ভিভো থেকে আমাদের একটা ফোন পাঠাইছে X200, দাম হইতেছে 1,39,000 টাকা। আমরা জিজ্ঞেস করছিলাম স্পেশালিটি কি, বলো যে ভাই এটার মধ্যে জেইসের লেন্স আছে। আমরা বললাম ওকে ফাইন, আমাদের কাছেও জেইসের লেন্স আছে, চলেন একটা হেড টু হেড কম্পারিজন করি। এই জন্য আমরা নিয়ে আসলাম জেইস সুপ্রিম প্রাইম 85mm। এই লেন্সটার দাম হইতেছে $24,000, মানে 29 লাখ টাকা। এখন এই লেন্স আপনি আবার একটা একসাথে কিনতে পারবেন না, হোল সেট আনতে হয়। আমরা হোল সেটটা নিয়ে আসছি রেন্টে, বাজেট কম তো তাই। এই হচ্ছে $1,70,000 টাকার, সরি $1,70,000 সুপ্রিম প্রাইম লেন্সের সেট। এইটা হইতেছে 85mm সুপ্রিম প্রাইম জেইস, এইটা হইতেছে 18mm সুপ্রিম প্রাইম, এরপরে হচ্ছে 25mm, এরপরে হচ্ছে 35mm, আর যেটা রেকর্ড হইতেছে ওইখানে 50mm টা লাগানো আছে। বাজেট কম থাকার কারণে আমাদের বাকি দুইটা লেন্স পাঠানো হয় না, 5টা পাঠানো হয়েছে। X200 Proর মধ্যে যে লোগোটা আছে এইটার সাইজ অনেক ছোট, বলেন ঠিক কিনা? ছোট জেইস লেন্সটাকে আমরা মাঝখানে রাখলাম আর এর চারপাশে আমরা বাকি লেন্সগুলারে রাখি। তাইলে আজকে একটা হেড টু হেড কম্পারিজন হয়েই যাক, জেইস ভার্সেস জেইস। ভিভো X200 এর জন্য আমাদের শুভকামনা। আপনাদের সাথে রয়েছি আমি অর্ণজামান, আপনারা দেখছেন মোবাইল ব্রেকার বাংলাদেশ। বলতে পারেন এইটা দিয়ে ভিভো বাংলাদেশে অফিসিয়ালি এক্স সিরিজের ফোনগুলো লঞ্চ করতেছে, বাট এখন পর্যন্ত শুধুমাত্র X200, নট মিনি, নট প্রো। তবে আনঅফিসিয়াল মার্কেটে কিন্তু এই ফোন এবং অন্যান্য ভ্যারিয়েন্টগুলো থাকতে পারে এবং রয়েছে দামের বড় একটা গ্যাপ। কেন গ্যাপ, এটা নিয়ে পরে আলোচনা করছি। ডিসেম্বরে 28 তারিখ থেকে জানুয়ারি 3 তারিখ পর্যন্ত এই ফোনটার প্রিবুক নেওয়া হবে এবং এরপরে শুরু হবে অফিসিয়াল সেল। প্রিবুক করলে কিছু সুবিধা আছে। দেশের বাজারে দুইটা কালার এই ফোনটা লঞ্চ করা হইতেছে, একটা হচ্ছে ন্যাচারাল গ্রিন আর একটা হচ্ছে কসমস ব্ল্যাক। যার যার পার্সোনালিটি অনুযায়ী কালারগুলো আপনারা চয়েস করতে পারেন। ওভারঅল এটার ফিনিশ বেশ ভালোই লাগে ব্যাক পার্টের, কিন্তু একটু ফিঙ্গারপ্রিন্টের স্মাজেস আছে, তবে ভালো মতো মুছলে পরে এটা থাকে না। আর চাইলে কভার ব্যবহার করতে পারেন। একটা কভার অবশ্য এর বক্সের মধ্যে দেয়াই থাকে। এইটার একটা মাত্র ভ্যারিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে 16GB মেমোরি এবং সাথে স্টোরেজ হচ্ছে 512GB। সো যারা প্রচুর ছবি তোলেন, মানে বেসিক্যালি এটা তো ক্যামেরা সেন্ট্রিক ফোন, সো যারা প্রচুর ছবি তোলেন তাদের স্টোরেজ নিয়ে খুব একটা প্যারা খাইতে হবে না। অফিসিয়াল ফোন 1,39,000 টাকা দাম এবং 2 বছরের ওয়ারেন্টি। নর্মালি ফ্ল্যাগশিপ ফোন কিনলে এখন আর চার্জারও দেয় না, মানে অফিসিয়াল না কিনলে পরে একটা কেবল ধরায় দেয়। তবে ভিভোর এটা অফিসিয়াল ফোন, এর সাথে বেশ কিছু গিফটস আছে। যেমন এই ফোনটা কিনলে পরেই আপনি ভিভো বাডস পাবেন, যেটার দাম হচ্ছে মার্কেটে 4,000 টাকা। এর বাইরে আর একটা গিফট হ্যাম্পারের মতো বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আবার বিভিন্ন টাইপের উপঢৌকন আছে। আর এই বাডস বাদেও আপনি পেতে পারেন লাউ অথবা কদু, আই মিন দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা ডিফারেন্ট ফরম্যাটে। একটা হচ্ছে বক্স, গিফট বক্স, যেটার মধ্যে বেশ কিছু আইটেম আছে, যেটাকে তারা বলতেছে রিরো প্যাকেজ। এর মধ্যে প্রায় 15,000 টাকার মালামাল, যেমন S30 পাওয়ার ব্যাংক, যেটা 10,000 এম্পিয়ারের, একটা হেয়ার ড্রায়ার, একটা W2 স্মার্ট ওয়াচ, সাথে একটা প্রিমিয়াম ওয়াচ স্ট্র্যাপ। কিন্তু বক্সের মধ্যে জায়গা না থাকায় স্ট্র্যাপটা আলাদা দিতেছে। এই গেল লাউ। আর কদু বলতে আপনি গিফট বক্সটা বাদ দিয়ে চাইলে পরে দেশের 30টা ব্যাংকের সাথে 12 মান্থসের 0% EMI সুবিধা পাবেন, অর্থাৎ হয় লাউ নয়তো কদু। যারা একসাথে দুইটাই যাচ্ছিলেন তাদের জন্য হতাশা এবং সমবেদনা। কম্পিউটার মার্কেটের পর এখন স্মার্টফোন কোম্পানিগুলোও স্টিকার মার্কেটিং এ চলে আসছে। অফিসিয়াল ফোনের সাথে আপনি পাবেন একটা অফিসিয়াল স্টিকার থেকে বুঝতে পারবেন যে না, ইটস অফিসিয়াল। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের দাম নিয়ে কিছু আলোচনা আছে, যেটা ভিডিও শেষের দিকে করব। তার আগে অন্য ব্যাপারগুলো আলোচনা করি। প্রথমে আউটলুক ইন্সপেকশন। ফোনের পেছন দিকে তাকালে আপনি প্রথমেই গোল বড় একটা ক্যামেরা বাম দেখতে পারবেন, যেটা দেখে আপনাদের অনেকের এটা গ্যাস স্টোভের মাথার মতো মনে হবে, অনেকের আবার লেন্সের মতো মনে হবে। এবং চারপাশে কিন্তু একটা কাটা কাটা ডায়ালের মতো আছে, কিন্তু এটা ঘোরে না, আছে বাট ঘোরে না। ক্যামেরা বামটা যথেষ্ট উঁচু এবং উপরের বাম কর্নারে একটা ফ্ল্যাশ লাইটের মতো দেখতে পাইতেছি, আর তেমন কিছুই নাই। ফিনিশটা খুবই চমৎকার, গ্লসি, বিভিন্ন কালার দেয় এবং সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগ। নিচে ভিভো লেখা আছে, দেখতেও খারাপ লাগতেছে না, বেশ মিনিমাল লেখা। পেছনে এটা গ্লাস, আর চারপাশের যে ফ্রেমিংটা আছে এটা হচ্ছে মেটাল, দেখতে ভালোই লাগে, খারাপ না। মোটামুটি গত বছরের X100 Proর মতো এবং ভিভোর যে ওভারঅল ফোনের লাইন আপ গুলো আছে তার সাথে এর একটা সামঞ্জস্য আছে ডিজাইনে। বক্সি শেপ হলেও হাতে নিয়ে আইফোনের মতো শার্প এজ গুলো ওইভাবে হাতে লাগে না, কারণ পেছনে মিড ফ্রেমের সাথে হালকা করে কার্ভ করে দেয়া আছে। অন্যদিকে ফোনের ডিসপ্লে পুরোপুরি ফ্ল্যাটও না, কার্ভও না, তারা এটার নাম দিয়েছে কোয়াড কার্ভ। অন্যদিকে ন্যাচারাল গ্রিন হচ্ছে 202 গ্রাম। কালো বলে কি সব জায়গায় বৈষম্য শিকার হতে হবে? পেছনের 3 ভাগের 1 ভাগই বলতে পারেন বিশাল ক্যামেরা মডিউলটাই কভার করে ফেলেছে। ক্যামেরা সেকশনটা দেখতে অন্যান্য অনেক ফোনের মতো যথেষ্ট জঘন্য না হলেও ইট কুড হ্যাভ বিন বেটার। এবং এইটার ঠিক মাঝখানে জেইস এবং জেইসের ঠিক নিচেই
টি স্টার মার্কিং দেয়া আছে। যেহেতু মেটাল ফ্রেম তাই নেটওয়ার্ক অ্যান্টেনাগুলো চারদিক থেকে ভালোই ভিজিবল। নিচে সিম ট্রে, ইউএসবি পোর্ট, স্পিকার গ্রিল, উপরে আই ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। বাটনের ক্লিকিং ফিডব্যাক ভালোই ছিল। সাইড ফ্রেম এবং রিয়ার গ্লাস সহ ফোনটাকে গ্লসি এবং স্লিপারি একটা ফিল দেয়। তবে ওভারঅল ফোনটা এক হাতে ব্যবহার করতে খুব একটা প্যারা খাওয়া লাগে না, চলে যায় আর কি। ক্যামেরা মডেলটির প্লেসমেন্ট মাঝ বরাবর হওয়াতে ফ্ল্যাট সারফেসে রেখে ব্যবহারে খুব একটা ওবল করে না। ব্যাক প্যানেলে স্মাজ যেমন তেমন, ক্যামেরা মডেলের স্মাজ আরো বেশি পড়ে, যার কারণে ছবি তোলার সময় মোছামুছির ঝামেলা নিতেই হবে। ফোনের টেস্টিংগুলোকে আমরা একটা হোল ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যেমনটা আমরা পিসি মার্কেটে করছি। এই কারণে এই একটা ফোনকে আমরা টেস্ট করার জন্য জেইসের সুপ্রিম প্রাইম মানে ম্যাক্সিমাম এক্সপেন্সিভ যে লেন্সগুলো আছে সেগুলোর সাথে আমরা কম্পেয়ার করে দেখব। যদি এটা কম্পেয়ার করার জন্য না, জাস্ট জেইসের ব্র্যান্ড ভ্যালু এবং জেইস অ্যাকচুয়ালি কিসের ক্যাপাবিলিটি রাখে সেটা দেখানোর একটা প্রচেষ্টা বলতে পারেন। জেইসের যে লেন্স সেটটা আমরা নিয়ে আসছি এইটার দাম হচ্ছে $1,70,000। $1,70,000 বাংলাদেশে কয় টাকা হয় ওইটা প্রায় ক্যালকুলেট করে নিন। এর সাথে আবার ট্যাক্সও আছে, শিপিং ফিও আছে। এনিওয়ে, এই ফোনটার পারপাস যদি বলেন, মেইনলি হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে ডিসপ্লে। পারফরমেন্সকে এখানে খুব বেশি ফোকাস দেওয়া হয়েছে এমন না, যদি পারফরমেন্স টেস্টও আমরা করব। যদি প্রাইসের হিসাব করেন, এই মুহূর্তে এই প্রাইস রেঞ্জে আপনার কম্পিটিশন আছে আইফোন 15 প্রো 256GB, যেটা বাংলাদেশের বাজারে এখন 130K এর আশেপাশে পাওয়া যাইতেছে। সো ক্যামেরার দিক থেকে আমরা এটাকে আইফোন 15 প্রোর সাথে কম্পেয়ার করব এবং জেইসের যে লেন্সগুলো আছে ওগুলো একটু শো অফ করার চেষ্টা করব, যেহেতু নিয়ে আসছি দেখাই দিতে হবেই। আর এর বাইরে ডিসপ্লে টেস্টিং এর মেথোডোলজিটা আমরা একটা হোল ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছি। সেটা হচ্ছে ক্যালম্যান C6 HDR দিয়ে আমরা এটাকে টেস্ট করে দেখবো উইথ S23 Ultra, S24 নাই, সো এটার সাথে কম্পেয়ার করতে পারতেছি না। আর আইফোনের জন্য এখনো আমরা ক্যালম্যানের সাপোর্ট পাই নাই, দ্যাটস ওয়াই আইফোনের সাথে কম্পেয়ার করা যাচ্ছে না। টেস্টিং শুরু করার আগে ডিসপ্লের বেসিক যে স্পেসিফিকেশন আছে সেগুলো একটু দেখে নেই। 1.5K রেজোলিউশনের অ্যামোলেড এই প্যানেলে দেখতে পাচ্ছি আমরা 1 বিলিয়ন কালার, 120 হার্জ এবং HDR10+ সাপোর্ট। ডিসপ্লেতে একটা ফ্রন্ট সেলফি ক্যামেরার জন্য কাটআউট আছে, যেটা অন্যান্য ফোনের মতোই আহামরি খুব ছোটও না খুব বড়ও না, কিন্তু স্যামসাং S24 Ultra এর চেয়ে বড় মনে হয়েছে। যেহেতু এটা LTPO প্যানেল না, তাই আপনি 120 হার্জ এবং 60 হার্জের মধ্যে শুধু টগল করতে পারবেন, অর্থাৎ এটা ভেরিয়েবল রিফ্রেশ রেট না, যখন যেখানে যেমন দরকার সেটা অ্যাডাপ্ট করার সুযোগ এটা নাই। অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে ভিভো কিন্তু নাম্বার গেম নিয়ে খেলার চেষ্টা করেছে। তারা বলছে যে এটার পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস, বাট অ্যাকচুয়ালি এটার পিক ব্রাইটনেস কত এটা ক্যালম্যানে ফালাইলে পরেই আপনি দুধ কা দুধ পানি কা পানি বুঝতে পারবেন। চলেন তাহলে এবার ফোন দুইটাকে ক্যালম্যানে ফালাই দিই, S23 Ultra ভার্সেস X200। ভিভোটাই বেস্ট, বুঝছেন, নতুন অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। ভিভো না ভাই, স্যামসাং ভালো। স্যামসাং পুরান অ্যামোলেড প্লাস হচ্ছে পুরান ম্যানুফ্যাকচার, স্যামসাংই ভালো। না ভাই, ক্যালম্যান দিয়ে টেস্ট করছি, ভিভো বললেই তো হবে ভালো না না ভাই, ভাই। স্যামসাং ভালো। তোমাদের আরে না, হইছে? ভিভো ভালো। ওঠো, যাও। ঠিক আছে, থ্যাঙ্কস। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্যালম্যান আলটিমেট উইথ C6 HDR 5000। এটা আমরা আপ টু 5000 নিটস টেস্ট করতে পারি। টেস্ট করার জন্য আমাদের একটা মোবাইল ফোর্স নামে অ্যাপ লাগবে। মোবাইল ফোর্সটা ইনস্টল করে তারপর আমরা টেস্টটা রান করতে পারবো। আমরা প্রথমে দেখবো পিক ব্রাইটনেস। রুম লাইটের মধ্যে একটা HDR ভিডিও কন্টেন্ট চালাই দিয়ে আমরা বসাই দিলাম C6 HDR সেন্সর। আমরা ফোন থেকে অটো ব্রাইটনেস বন্ধ করে দিলাম, 100% ব্রাইটনেস অন করে দিলাম। তারপরে এইখানে দেখে নিতে হবে যে এক্সট্রা ডিম মোড টোড অফ আছে কিনা, আই প্রোটেকশন অফ আছে কিনা, সব বন্ধ করে দিলাম। আর মোটামুটি কোনো ঝামেলা নাই। এইবারে আমরা দেখবো যে HDR এ আমরা কত নিটস পাই। এখানে আমাদের কাউন্ট উঠবে, আমরা 1500+ নিটস পাইতেছি। এই যে 1500 থেকে উপরে। তো গ্রাফ দেখে মনে হয় অলমোস্ট 1600-র কাছাকাছি নিটস আমরা ম্যাক্স পিক ব্রাইটনেস পাইতেছি। এইবারে আমরা একটা 200 ওয়াটের লাইট জ্বালাবো যাতে একটা ডে লাইট এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। এই হচ্ছে আমাদের লাইট, সাথে আমরা একটা স্নুট অ্যাড করছি যাতে একটা পয়েন্টেড লাইট আমরা পাই। একদম 100% দেওয়া আছে, কিন্তু 100% দেওয়ার পরেও আমরা 1500-র উপরে খুব বেশি যে উঠতে পারতেছি এমন না। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ম্যাক্স ব্রাইটনেস উই ক্যান পুল থ্রু দিস। এবার S23 Ultraর মধ্যে আমরা টেস্টটা রান করি। প্রথমত এটার মধ্যে ব্রাইটনেস দেওয়া আছে, যা দিলাম উড়ে 100%। আই কমফোর্ট শিল্ড দেওয়া আছে, বন্ধ করে দিলাম, ডার্ক মোড অফ করে দিলাম। আর কি আছে, ব্লু লাইট ফিল্টার টিল্টার এক্সট্রা ডিম অফ করে দিলাম। ব্যাস, যত কিছু ডিমিং আছে সব কিছু বাদ। আমার স্ক্রিনের উপরে কোনো পলিথিন নেই, ভিজিবিলিটি একটু লেস ব্রাইট মনে হইতেছে। এই হইতেছে দুইটা ফোন বসাই দিলাম। এবার দেখেন ব্রাইটনেস ড্রপ করতেছে। ওকে, আমরা 400 নিটসের বেশি পুশ করতে পারতেছি না। 500 হিট করে নেই, 400 সামথিং সামথিং। তার মানে যেই যা ক্লেম করুক পিক ব্রাইটনেস অর্ধেকও আসে না। আমার মনে হয় আমাদের পিক ব্রাইটনেসের টেস্ট রেজাল্টের একটা লিডার বোর্ড আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করা উচিত। গোটা তিনেক ফোন তো টেস্ট করা হয়ে গেল, দেখে তুলে দিব না। তো যাই হোক, স্টিল X200 3 times more brighter compared to S23 Ultra.
তো আমাদের ব্রাইটনেস টেস্ট শেষ, এবার আমরা কালার গামুট টেস্ট করব। এইবারে কালার গামুট টেস্ট। ওকে, এবার আমরা কালার গামুট টেস্ট শুরু করতেছি। এর মধ্যে প্যাটার্ন জেনারেট হইতেছে আর সেন্সর কালারগুলো রিড করতেছে। সিআই 1976 কালার স্পেসে আমরা এসআরজিবি পাইছি 99.9%, ডিসিআই P3 পাওয়া গেল 98.7%, অ্যাডোবি আরজিবি 93%, এনটিএসসি কাভারেজ 89.5%। ডেল্টাই আমরা পাইছি অ্যাভারেজ 2.79, ম্যাক্স 4.73। এর মানে হচ্ছে কালার অ্যাকুরেসি খুব একটা ভালো না, খুবই পাঞ্চি ভিভিড কালার দেয়, মানে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য স্মার্টফোনে যেটা সবাই চায় আর কি, ভিভিড কালার, এটি এখানে পাচ্ছেন এই আর কি। এবার একটু আরজিবি ব্যালেন্স নিয়ে কথা বলা যাক। যদি আরজিবি ব্যালেন্স 100-এর আশেপাশে বারের রেড গ্রিন ব্লু এর মান 100 বরাবর সমান থাকে তাহলে পারফেক্ট আরজিবি ব্যালেন্স বলা যায়। এই ফোনের ক্ষেত্রে অ্যাভারেজে 99, রেড 102, ব্লু এবং গ্রিন ছিল 99.5। এটা কিছুটা হালকা ধরনের লালচে বা গোলাপির ধরনের রং তৈরি করবে বা টিন দেবে, কারণ রেডের মান সামান্য বেশি। গ্রিন এবং ব্লু এর মান প্রায় সমান হয়, এদের মধ্যে তেমন একটা প্রভাব পড়বে না। তবে ব্রাইটনেস কম বেশি বা এইচডিআর কন্টেন্ট এনজয়ের ক্ষেত্রে আরজিবি ব্যালেন্সের মুভমেন্ট নোটিসেবল ছিল। এইবার আসা যাক গেমারদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ইউএফও গোস্টিং টেস্টে। গোস্টিং এর কথা বলে খুব মিনিমাল লেভেলের একটা গোস্টিং ছিল, তবে লাইটিং কন্ডিশনে কিছুটা ওভারশুটের পাশাপাশি ফুল গোস্টিং সিচুয়েশনের খুবই মাইনর ব্লারিনেসের দেখা পাওয়া যায়। এবার আমরা FX30 দিয়ে শাটার কাউন্ট 8000 একটা স্টিল ইমেজ নিতেছি, যাতে আমরা একটা ক্লিয়ার পিকচার পাই যে গোস্টিং এর কি অবস্থা। ইউটিউব, নেটফ্লিক্স, এইচডিআর ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে সহজেই। কন্টেন্ট ওয়াচিং, গেমিং সব ক্ষেত্রেই এই ডিসপ্লে ম্যাক্সিমাম ইউজারদের এক্সপেকটেশন ফিল আপ করতে পারবে বলে আশা করা যাচ্ছে। এইখানে খুব বেশি কমপ্লেন করার সুযোগ আমরা পাচ্ছি না, যেহেতু ডিসপ্লেটা ভিভিড পাঞ্চি কালার প্রডিউস করতেছে ওভারঅল। ওকে, ব্যাক টু দ্য মেইন সেট। যেহেতু কন্টেন্ট ওয়াচিং নিয়ে কথা বলছিলাম, সো সাউন্ডের ব্যাপারটাও সেরে ফেলা যাক। আমরা এই ফোনে কোনো ডলবি অ্যাটমস সাপোর্ট পাচ্ছি না বলে রাখা ভালো, তবে স্টেরিও স্পিকারের সাউন্ড ডিসেন্ট এনাফ লাউড, ফুল ভলিউমে ভালোই, ডিস্টরশনে দেখা মিলবে না খুব একটা। জাস্ট ডিসপ্লেতে ডলবি ভিশন আর এলটিপিও থাকলে পরে একদম পারফেক্ট একটা ডিসপ্লে হইতো। ডিসপ্লে সেকশন মোটামুটি শেষ বলা যায়, তবে দুইটা এক্সটার্নাল ফিচার ডিসপ্লের এখনো বলা হয় নাই। তার মধ্যে একটা হচ্ছে প্রোটেক্টিভ গ্লাস আর একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এইখানে অনেকের হতাশার মতো ব্যাপার আছে। প্রথমত এইখানে গরিলা গ্লাসের প্রোটেকশন নাই, দেয়া আছে স্কট সেনসেশন আলফা, যা গরিলার মতো এত ফেমাস না, তবে স্কট ক্লেম করতেছে অন্যান্যদের থেকে তারা বেশি ডিউরেবল। অনলাইনে ঘাটাঘাটি করে আমরা এটা নিয়ে খুব বেশি যে ডাটা পেয়েছি এমন না, আর আমাদের কাছে ওই পারমিশনটাও নাই যে একটা গরিলা গ্লাসের ফোন আর একটা সেন্সেশনকে টাকায় টাকায় টেস্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি কোনটা বেশি ডিউরেবল। এই জন্য আপনারা জেরিরিং এভরিথিং এর কন্টেন্ট দেখতে পারেন, ওইখানে এগুলো নিয়ে খুব চমৎকার ভাবে ডিটেইলে দাগ দেওয়া হয়। অন্যদিকে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টের বদলে পাচ্ছি অপটিক্যাল, যার কারণে পজিশন অনেক নিচে। যাদের ইতিমধ্যে আল্ট্রাসনিকে অভ্যাস হয়ে গেছে তাদের একটু প্যারা খাওয়া লাগতে পারে, তবে অপটিক্যাল হলেও আহামরি মানে অনেক বেশি স্লো তেমনও না। আল্ট্রাসনিক কিছুটা ফাস্ট হলেও ভিডিওতে খুব বেশি ডিফারেন্স কিন্তু নোটিস করা যাচ্ছে না, তবে হ্যাঁ টেকনোলজিক্যাল দিক থেকে অবশ্যই আল্ট্রাসনিক এগিয়েই থাকবে। এর বাইরে এটা IP68 এবং IP69 বোথ রেটিং দেয়া আছে। আসেন এইবার এই এসওসিটা নিয়ে কিছু থিওরিটিক্যাল জ্ঞান কপচানো যাক। এইটা একটা অক্টা করে 3 ন্যানোমিটারের প্রসেসর তৈরি করা প্রসেসর, অবশ্যই 8টা কোর থাকবে যা আপনাদের জানার কথা আমি না বললেও। প্রাইম কোর হিসেবে রয়েছে 3.63 GHz কর্টেক্স X925, অন্যদিকে 3.3 GHz এর কর্টেক্স X4 এর 3টা কোর এবং 2.4 GHz এর কর্টেক্স A720 এর 4টা কোর, মানে প্রচুর পরিমাণ হাইব্রিড কোর ইউজ করা হয়েছে। এর মধ্যে ডিমেনসিটি মনে হয় ইন্টেলের প্রতি গ্রাফিক্সের জন্য এতে 12 কোর আর্ম ইমোর্টালিস G925 জিপিইউ রয়েছে, যাতে কিনা আবার রে ট্রেসিংও আছে। ওকে ওকে, চলেন আমরা কিছু সিনথেটিক বেঞ্চমার্ক স্কোর দেখি। প্রথমে সবচেয়ে পপুলার AnTuTu বেঞ্চমার্কে স্কোর করেছে 23 লাখ প্লাস। Geekbench 6 এ সিঙ্গেল করে 2515, মাল্টি করে 7444। আবার Geekbench 6 জিপিইউ টেস্টে ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে আমরা দেখতে পাচ্ছি প্রায় 80% স্ট্যাবিলিটি ধরে রেখেছে। এই টেস্টে সর্বোচ্চ 39 FPS পর্যন্ত হিট করতে পেরেছে। এই টেস্ট করতে গিয়ে চার্জ 98% থেকে 86% চলে আসছে। সিপিইউ স্ট্রেস টেস্টে একটায় 60% স্ট্যাবিলিটি ধরে রাখতে পেরেছে 30 মিনিটের, অন্য আর একটায় আরো কম 56% ধরে রাখতে পেরেছিল, অর্থাৎ স্ট্যাবিলিটি টেস্টের প্রমিসিং রেজাল্ট দিতে পারে নাই। পিসি মার্ক ফর অ্যান্ড্রয়েড টেস্টে স্কোর হচ্ছে 14108। এইবার এই স্কোরগুলো নিয়ে যদি ওপিনিয়ন দিতে হয় তাইলে বলতে হবে যে এই সক অন্য ফোনে ইভেন X200 প্রোতেও কিন্তু ইউজ করা হয়েছে, সেগুলোই কিন্তু এর থেকে বেটার রেজাল্ট পাওয়া গেছে। কেন একই সকে কেন ডিফারেন্ট রেজাল্ট আসবে? ব্যাপারটা খুব সিম্পল, যারা আপনারা পিসি নিয়ে নাড়াচাড়া করেন তারা জানেন যে পাওয়ার ড্র, থার্মাল ম্যানেজমেন্ট,
এইগুলো একটা ফ্যাক্টর। কখনো কখনো প্রসেসরের হিট ম্যানেজমেন্টের জন্য পাওয়ার ড্র কমায় দেওয়া হয়, লিমিট করে দেওয়া হয়, তখন আপনার পারফরমেন্সও কিন্তু ড্রপ করে। আবার কখনো কখনো কুলিং মেকানিজম আপ টু দ্য মার্ক না হওয়ার কারণে বা যথেষ্ট পরিমাণ জায়গা না থাকার কারণে বা যথেষ্ট হাই কোয়ালিটি টেকনোলজি অ্যাপ্লাই না করার কারণে থার্মাল থ্রটল হয়েও কিন্তু পারফরমেন্স নাম্বার ড্রপ করে। যাই হোক, ফোন কেনার পর তো আর ইউজাররা কেউ গিয়ে স্ট্রেস টেস্ট করে বসে থাকে না, এটা জাস্ট আমরা টেস্ট করার জন্যই করি। এটাই সব না, চলেন অন্যান্য যে রিয়েল লাইফ সিনারিওগুলো আছে যেমন গেমিং টেমিং, এইগুলো একটু দেখা যাক কি অবস্থা হয়। আমরা দুইটা হেভি এবং রিসোর্স ইন্টেন্সিভ গেম প্লে করে দেখেছিলাম বেশ লম্বা সময়ের জন্য। আমাদের এফপিএস মিটারের এই ফোনে সাপোর্ট না করায় এক্সাক্ট ডাটা শেয়ার করা পসিবল হচ্ছে না, তবে আমরা হাইয়েস্ট সেটিং এ যা অ্যাভেলেবেল তা দিয়ে টেস্ট করেছি যাতে সর্বোচ্চ স্ট্রেস দেয়া যায়। এই ক্ষেত্রে আমরা এই ফোনে বেশ ভালো রকমের পারফরমেন্স পেয়েছি বলতে হবে, কারণ গেম প্লে এক্সপিরিয়েন্স বেশ স্মুথ। শুধু মাঝে মাঝে একটা দুইটা ফ্রেম ড্রপ পেয়েছি যা খুবই নগণ্য। ল্যাগ হ্যাংয়ের প্রশ্ন তো আসেই না, তবে গেম শুরু হওয়ার 5-10 মিনিটের মাথায় হিট খাওয়া শুরু করে। মেটাল বডি হওয়াতে হিট ভালোভাবেই ফিল করা যায় হাতে, যা শীতকালে আরামদায়ক হলেও গরমে অতটা ভালো লাগবে না। তবে মেটাল ফ্রেমের নতুন এইসব ফোনে একটা ব্যাপার আছে যে এই হোল ফ্রেমটাই আপনার একটা হিট ডিসিপেশনের কাজ করে, মানে বলতে পারেন রেডিয়েটরের মতো, যার কারণে একদিকে আপনার সাহারা মরুভূমি আর একদিকে অ্যান্টার্কটিকা এরকম অনুভূতিটা হবে না, যেটা আমরা অ্যাসুসের জেফাইরাস সিরিজের ল্যাপটপগুলোয় দেখি। ফুল মেটাল বিল্ড হওয়ার কারণে একদম থাম্ব এরিয়াগুলা, ট্র্যাকপ্যাডের আশপাশ সব এলাকা থেকে কিন্তু হিট ডিসিপেট হয়। এছাড়া যারা আগে থেকে ভিভো আইকিউ ফোন ইউজ করেন তাদের জেনে থাকার কথা যে রমের সাথে ভিউ এনহ্যান্সমেন্ট, সুপার রেজুলেশন, ই স্পোর্টস মোড সহ কয়েকটা মোড আছে, যার মধ্যে আমাদের সবচেয়ে কাজের মনে হয়েছে 4D ভাইব্রেশন মোডটা। এই মোড যেসব গেম সাপোর্ট করবে ওইসব গেম খেলার সময় খুব ভালো হ্যাপটিক ফিডব্যাক পাবেন। এই ফোনটা স্টোরেজ হচ্ছে 16GB LTDDR5, 512GB UFS 4.0 স্টোরেজ টেস্টে আমরা যে ডাটা পেয়েছি তা আসলে আন্ডার পারফর্ম করছে বলতে হবে। আমাদের সাইড বাই সাইড অন্য আইকিউ নিও 10 একই ইউএফএস ভার্সনের স্টোরেজ টেস্টের ফলাফল আমরা দেখাচ্ছি এখানে, তবে হতে পারে স্ন্যাপড্রাগন চিপসেটের কারণেও এই ডিফারেন্সটা। তবে রিয়েল লাইফে আপনি এই ডিফারেন্সটা নোটিস করবেন না খুব একটা। এই ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 সাথে ফানটাচ OS 15 পাবেন। আমাদের ইস্যুজে খুব একটা অ্যাবনর্মাল কিছু চোখে পড়ে নাই। অ্যাপ ওপেনিং টাইম, ক্লোজিং টাইম, মাল্টিটাস্কিং, ইভেন গেমিং এর সময় স্মুথ। র্যাম ম্যানেজমেন্টের দিকেও ভালোই পারফর্ম করেছে, কারণ আমরা দেখেছি গেম ফাইল ডাউনলোড করতে দিয়ে অন্য অ্যাপ চালানোর পর আমরা আবার ওই অ্যাপ ওপেন করেছি, রিলোড নিয়ে আবার প্রথম থেকে শুরু হয় নাই। তবে খুব লং টাইম ধরে রাখলে অবশ্য রিলোড হলেও হতে পারে। আর হ্যাঁ, 4টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডস এবং 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। বর্তমানে ট্রেন্ডিং এআই অপশন যেমন সার্কেল টু সার্চ, এআই ফটো ইরেজ, নোট অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি তো থাকছেই। তবে আনঅফিসিয়াল যে ভ্যারিয়েন্টগুলো পাওয়া যায় বেশ খানিকটা কম দামে, তার মধ্যে আছে চাইনিজ অরিজিন ওএস, যার মধ্যে কিছু এক্সট্রা জেস্টার কন্ট্রোল আছে, তবে আছে বেশ কিছু ঝামেলাও। অরিজিন ওএসে আপনার ম্যাপসে ঝামেলা হতে পারে, নগদ ব্যবহারের সমস্যা হয়, গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট নাই। এই প্যারাগুলো চায়নায় গিয়ে খেলে অলরাইট, বাট বাংলাদেশে আসলে মেনে নেওয়ার মতো না। বাইরে 31st নাইটে ফাটাফাটি শুরু হয়ে গেছে, আর আমরাও চলে আসছি মোস্ট ফাটাফাটি পার্ট, আই মিন দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড পার্ট, ক্যামেরা। জেইস নিয়ে একটু কথা বলি। জেইস হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট টিয়ারের লেন্স ম্যানুফ্যাকচারার। লেন্সের ব্যাপারে আমার আইডিয়া ভালো, কারণ আমাদের সিনে ক্যামেরাটা কেনার পরে আমরা বেশ কিছু লেন্স ট্রাই করছি, যার মধ্যে জেইস ইজ অ্যাবসোলুটলি অ্যাট দ্য টপ লেভেল। যেমন জেইসের সিনে লেন্সের বেশ কয়েকটা ক্যাটাগরি পাওয়া যায়। এন্ট্রি লেভেলের দিকে যদি আপনি দেখেন, CP2, CP3 এই একটা লেন্সের দাম হচ্ছে অ্যারাউন্ড $20,000। এর থেকে একটু উপরে গেলে পাবেন আপনি আলট্রা প্রাইম, আর একদম টপ লেভেল হচ্ছে সুপ্রিম প্রাইম। এগুলো দিয়ে হলিউড টলিউডের যত মুভি আছে সব এগুলো দিয়ে বানানো হয়, এবং মোস্টলি দেখা যায় জেইস অ্যারির সাথে কোলাবোরেশন করে। তো অ্যারি এমন একটা লেভেলে আছে, ক্যামেরার দিক থেকে টপ, লেন্সের দিক থেকে জেইস টপ। জেইস কেন ভিভোর সাথে এসে কোলাবোরেশন করতেছে আই ডোন্ট নো, প্রবাবলি দ্যার ইজ এ বিগ মানি ফ্যাক্টর, এবং প্রবাবলি দে ওয়ান্ট টু মেক দ্য বেস্ট ক্যামেরা ফোনস। ক্যামেরায় লেন্স ভেরি ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। সেন্সর হচ্ছে ক্যাপচার করে, আর লেন্স দিয়ে আমরা দেখি। সো ক্যাপচার ইজ ওয়ান থিং, আর লেন্সের ভেতর থেকে কোন লাইটটা মানে কি দেখতেছি আমি এইটা সেন্সর পর্যন্ত যাচ্ছে, দ্যাটস অ্যানাদার থিং। যেমন ব্ল্যাক ম্যাজিকে আমরা এতদিন পর্যন্ত যে লেন্স ইউজ করতাম আমাদের টকিনা, ওটাও ভালো লেন্স, অনেক এক্সপেন্সিভ লেন্স, কোনো সন্দেহ নাই। বাট যেই মুহূর্তে আমরা যেই প্রাইম করে ইউজ করা শুরু করলাম, আপনারা দেখতে পেলেন আমাদের কালারে চমৎকার আপগ্রেড, এবং প্রবাবলি ইউটিউবে এর থেকে বেটার কালার ডিটেইল আর কেউ প্রোভাইড করতে পারে না। অফকোর্স প্রোডাকশন হাউসগুলোর কথা বাদ দিলে পরে, মানে আমরা যারা স্টুডিও এনভায়রনমেন্টে কাজ করি। তো জেইস ভিভোর সাথে কোলাব করার পরে জেইসের ক্যাপাসিটি এবং জেইস কোন লেভেলে, এইটা জাস্ট একটু পোর্ট্রে করার জন্য আমরা এই লেন্সগুলো আনছি। তার আগে চলুন আমরা ভিভোর যে প্রাইমারি ক্যামেরাগুলো আছে এইগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম দেখে আপনার মনে হতে পারে এখানে 4টা ক্যামেরা আছে, বাট ধোকা। আদতে এই ফোনে ক্যামেরা এরিয়াতে সেন্সর আছে 3টা, বাদ বাকি একটা ডামি প্লেস হোল্ডার। এতদিন আমরা 5 থেকে
8 মেগাপিক্সেলে আলট্রা ওয়াইড ক্যামেরা কিংবা 2 মেগাপিক্সেলে ম্যাক্রো ক্যামেরা এইগুলো নিয়ে হাসাহাসি করতাম, বাট ভিভো এমন একটা কাজ করছে যেটা কেউ করেনি আগে। নিচের যে এইটা দেখতে পেতেছেন ক্যামেরার মতো, এটার মধ্যে কোনো সেন্সর নাই, কিন্তু এখান থেকে ডট আছে যেটা লেজার অটোফোকাসের কাজ করে। এনিওয়ে, এটা ছাড়া বাদ বাকি যে 3টা ক্যামেরা সেন্সর দিছে ওইগুলা অন পেপার খুবই সলিড, ছবিতে আউটপুটেও বেশ ভালো রেজাল্ট এসেছে। যেমন 50 মেগাপিক্সেলের সনি IMX 921 সেন্সরটা দারুণ দারুণ সব ছবি তুলতে পারে। এই প্রাইমারি ক্যামেরা সেন্সর, যেটার সেন্সর সাইজ হচ্ছে 1/1.56 ইঞ্চ, ফোকাল লেন্থ 23 mm, অ্যাপাচার হচ্ছে 1.7, সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে। এই সেন্সরে আবার ভিভোর নিজস্ব VCS, ভিভো ক্যামেরা বায়োনিক স্পেকট্রাম টেক ব্যবহার করা হয়েছে। সহজ ভাষায় বললে যা দাঁড়ায় তা হচ্ছে ইমেজ কালার অ্যাকুরেসি বাড়াবে, নয়েজ কমাবে এবং টোন অ্যাডজাস্ট করবে। প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা সবগুলো ইমেজ যথেষ্ট ভালো কালার এসেছে, কিছুটা বুস্টেড মনে হতে পারে, তবে দিন শেষে এমন রেডি ফর আপলোড ছবি সবাই পছন্দ করে, স্পেশালি আপুরা। সেদিক থেকে এই ফোনটা একটা পিঙ্ক ভেরিয়েন্ট থাকতে পারতো। ছবি ডিটেলস ধরে রাখতে পেরেছে যথেষ্ট, বেশ জুম করার পরও দেখতে পাচ্ছেন সব ডিটেলস হারায় যায় নাই। তবে এটা নিয়ে আমরা আরো গভীরে আলোচনা করব যখন আমরা অন্যান্য লেন্স এবং ক্যামেরা এবং আইফোনের সাথে কম্পেয়ার করব। হোয়াইট ব্যালেন্স, শ্যাডো ঠিকঠাক রাখতে পেরেছে, ডাইনামিক রেজ নিয়ে তো কোনো কথাই হবে না, ফোকাস নিয়ে স্ট্রাগল করে নাই, যে লেজার অটোফোকাসটা আছে ভালোই কাজ করে। ইভেন এখন যে দেখতে পাচ্ছেন ঝিলমিল বেলুন তোলার সময় মামা হাঁটতেছিল, কিন্তু পোস্ট প্রসেসিং এর পর দেখি ফোকাস একদম বরাবর করে দিয়েছে। সব ধরনের ছবি পোস্ট প্রসেসিং করে অপটিমাইজ করে এবং এই প্রসেসিংটাও বেশ ফাস্ট। এরপর আছে 50 মেগাপিক্সেলের সনি IMX 881 পেরিস্কোপ টেলিস্কোপ, 23, 35, 50, 85, 100 mm এই 5টা লেন্থে আপনি ছবি তুলতে পারবেন। স্ক্রিনে দেখানো স্যাম্পলগুলো দেখলে আইডিয়া নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সেপারেশন নিয়ে সমস্যা হয় নাই, তবে জেইসের ফিল্টারগুলো ব্যবহার করলে পুরো ডিটেলস গায়েব করে দিয়ে স্মুথ বানায় দেয় একদম মাখনের মতো, কালারও একটু স্যাচুরেটেড হয়। তারপর আছে 50 মেগাপিক্সেলের সনি IMX 882 পেরিস্কোপ টেলিস্কোপ ক্যামেরা সেন্সর। জেইসের টি-স্টার কোটিং ব্যবহার করা হয়েছে, যার কারণে লেন্স ফ্লেয়ার, লাইট রিফ্লেকশন রিলেটেড ইস্যুস কম হবে ভিভোর মতে, বাট তারপরও কিছুটা রিফ্লেকশন ছিল, ফ্লেয়ার ছিল, এগুলো হয়তো ভবিষ্যতে আরো কমে আসবে। রাতের তোলা ছবিগুলো দেখতে ভালোই, নয়েজ গ্রেইন একেবারে গায়েব করে দেয়, কালার কনসিস্টেন্সি বজায় রাখতে পেরেছিল মোটামুটি ভালোভাবে। আলট্রা ওয়াইডের জন্য স্যামসাং এর JN1 সেন্সর ব্যবহার করা হয়েছে, যার ফিল্ড অফ ভিউ হচ্ছে 119 ডিগ্রি। আলট্রা ওয়াইডের ছবিগুলোতে যেমনটা আমরা নর্মালি দেখে থাকি যে একদম ফ্যাকাশে করে ফেলে বা কালার খুব একটা মন মতো হয় না, সেই সমস্যাটা এখানে অনেকটা কাটিয়ে ওঠা গিয়েছে। ম্যাক্রো ক্যামেরার জন্য আলাদা সেন্সর না থাকলেও টেলিফোটো লেন্স ব্যবহার করে ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ডিটেলড এবং ব্যাকগ্রাউন্ড বুকে দিয়ে ছবি ক্যাপচার করতে পারে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। এইখানেও আপনি জেইসের পোর্ট্রেট অপশনগুলো পেয়ে যাবেন, তবে আমরা যেহেতু ছেলে মানুষ আমরা সবসময় ফিল্টার অফ করে ছবি তুলতে ভালোবাসি। সব অফ করে দিলে ফেসের অরিজিনাল টেক্সচার ধরে রাখতে পারে। ছবিগুলো অন অ্যান অ্যাভারেজ ভালোই, কিছুটা এক্সপোজার বেশি রেখেই ছবি তোলে, আপনার দরকার হলে কমিয়েও ছবি নিতে পারবেন, তবে খুব ফ্যান্সি কিছু এমনটাও মনে হয় না। স্যামসাং KD1F 2.0 সেন্সরটা ফ্রন্ট ক্যামেরায় মোটামুটি ভালোই কাজ করতেছে, বেশ চকচকা ফকফকা ছবি দিতে পারে, নট ব্যাড। অন্যদিকে ভিডিওগ্রাফিতে দেখতে পাচ্ছি 8K তে রেকর্ডিং সাপোর্ট না করলেও 4K তে সর্বোচ্চ 60 FPS এ করা যাবে। OIS অন করে রেকর্ড করতে চাইলে তা আবার 2.8K তে চলে আসবে। ফুটেজগুলো ভালোই স্ট্যাবিলাইজড মনে হলো, কালার অ্যাকুরেসি, ফোকাস ধরে রাখতে পেরেছিল একটা না ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু জায়গায় ছাড়া আর কি। পোর্ট্রেট ভিডিওর অপশনও দেয়া আছে, এই অপশনটা বেশ কাজের মনে হয়েছে, স্পেশালি যারা টিকটক করে থাকেন। অন্যদিকে ফ্রন্টে 4K সর্বোচ্চ 60 FPS এর ভিডিও রেকর্ড করা যাবে। স্টেট ফেস অপশন ব্যবহার করলে আবার 1080p 30 FPS এ নেমে আসবে। এছাড়া স্লো মোড, টাইম ল্যাপস, প্রোমোড ইত্যাদি সচরাচর যা ক্যামেরাতে দেখা যায় তা তো রয়েছেই। এছাড়া ভিডিওর যা কোয়ালিটি তা দিয়ে আপনি টুকটাক ফোন বেসড কন্টেন্ট মানে ভার্টিক্যাল কন্টেন্ট বানানোর মতো আই থিঙ্ক দিস ইজ নট ব্যাড, কোয়াইট পাঞ্চি, শার্প, বুস্টেড কালার দেয় এবং আপনার OIS এর কারণে স্ট্যাবিলিটিটাও বেশ ভালো। আর যারা স্লো মোশন টিকটক করেন তাদের জন্য রয়েছে 1080p তে 240 বা 120 FPS এ শুট করার সুব্যবস্থা। চলেন আমরা এবার আইফোন X200 এর জেইস এবং অ্যাকচুয়াল জেইস সুপ্রিম প্রাইম উইথ FX30 কিছু ছবি দেখি এবং ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি। আমি মান্না, আমি পিসি বিল্ডার বাংলাদেশের লিড সিনেমাটোগ্রাফার। প্রথমেই আমরা ভিভো X200 এর 28mm এর একটা ছবি দেখতেছি। এখানে আমরা মোটামুটি বুস্টেড একটা ছবি দেখতে পাচ্ছি। এরপরে আমরা আইফোন 15 প্রোর 28mm এর একটা ছবি দেখতে পাচ্ছি। এটা একটু লেস ভাইব্রেন্ট মনে হচ্ছে আমার কাছে, ডিটেলও কিছুটা কম মনে হচ্ছে কারণ ওইটার থেকে এটার হাইলাইট একটু কম। তারপরে হচ্ছে আমরা সনি FX30 দিয়ে জেইসের সুপ্রিম প্রাইম লেন্সের 25mm এর একটা লেন্স ব্যবহার করছি। এটা একদমই র অবস্থায় আছে, এটাতে কোনো ধরনের কালার টুইকিং করা হয় নাই এবং এটা একটু হাইলাইট একটু কম বাট ডিটেল মোর ভিজিবল। তো আমরা এর আগে যেই ছবিগুলো দেখতেছিলাম ওই ছবিগুলোরই একটু ডিটেল অ্যানালাইজ করার চেষ্টা করব। প্রথমে যেটা দেখতেছি ভিভো X200 এর, এটা মোটামুটি কিছু একটা বোঝা যাচ্ছে বাট ডিটেল অতটা ক্লিয়ার না। এরপরে আমরা দেখতেছি আইফোন 15 প্রোর
তাও সেম অবস্থা, কিন্তু অতটা বুস্টেড না, একটু অস্পষ্ট। এরপরে আমরা দেখতেছি সনি FX30, যেই ছবিটা আমরা যেই সুপ্রিম প্রাইম দিয়ে তুলছিলাম, আর এটাতে একটু ভালো ডিটেল দেখা যাচ্ছে। তাও এইটা একদমই ডে লাইট পড়ে যাওয়ার পরে ছবিগুলো তোলা, এই জন্য অনেক গ্রেইন দেখা যাচ্ছে। বাট অন্য ছবিগুলোর থেকে আইফোন এবং X200 এর থেকে এটা মোর ডিটেল। নেক্সট হচ্ছে আমরা ভিভো X200 এর 85mm লেন্সে শিফট করি এবং এখান থেকে কিছু সেম জায়গার ছবি তোলার চেষ্টা করি। এটা মোটামুটি অনেক ভাইব্রেন্ট এবং ডিটেলগুলোও অনেক ভিজিবল। এরপরে আইফোন 15 প্রো, এটা একটু অস্পষ্ট, অতটা বুস্টেড না, কালারগুলো অতটা পপ আপ করে নাই। এরপরে আমরা FX30 জেইস প্রাইমের 85 এর লেন্সটা দিয়ে ছবি তুলছি সেম বিল্ডিং এর। তো এখানে দেখা যাচ্ছে যে ওই এজগুলো অতটা শার্প না, যেটা হচ্ছে ভিভো X200 এ একটু আর্টিফিশিয়াল শার্পনেস ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। সবকিছুর দিক থেকে FX30 এর 85mm যে লেন্সটা ব্যবহার করা হয়েছে, এটা দিয়ে তোলা ছবিটা অনেক বেটার কোয়ালিটি। এইমাত্র যে 85mm দিয়ে যেই ছবিগুলো তোলা হয়েছে ওইগুলোর একটা প্রসন্ন আমরা ধরে দেখবো যে এইগুলোর ডিটেল কতটুকু ধরে রাখতে পারে। প্রথমেই আমরা ভিভো X200টা দেখছি। এর আগেই বলতে চাইছি যে আর্টিফিশিয়াল কিছু এজগুলোকে শার্প করা হয়েছে। পরে হচ্ছে আইফোন 15 প্রো, এটা খুবই বাজে অবস্থা, আর লো লাইটে আইফোন খুবই বাজে পারফর্ম করতেছে। এরপরে হচ্ছে আমরা ওই যে জাইস FX30 ছবিটা দেখবো। FX30 ছবিটা অনেক গুড এবং এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু এজ শার্পনেস টাইপের কিছুই দেখতেছি না, ইটস গুড। এবার আমরা যাচ্ছি পোর্ট্রেট সেকশনে। এখানে প্রথমে আমরা ভিভো X200 এর পোর্ট্রেট ছবি দেখবো। এখানে যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাইব্রেন্ট এবং আই ক্যাসি। ওকে, এবার আমরা আইফোন 15 প্রোতে একটা ছবি দেখতেছি পোর্ট্রেট মোডে 75mm এ তোলা, এবং এখানে যেটা দেখতেছি এইটা হচ্ছে একটু কম ভাইব্রেন্ট কালার দিচ্ছে, তেমন পাঞ্চিনেস নাই। পরে হচ্ছে FX30 এবং যাই সুপ্রিম প্রাইমের 85 দিয়ে তোলা, যেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং একটা পোর্ট্রেট, যেখানে ব্যাকগ্রাউন্ড বুকে আউট অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সটে হচ্ছে আমরা সেম পোর্ট্রেট গুলাকে একটা পোর্শনে গিয়ে জুম করে দেখতেছি যে কতটুকু ডিটেল পাচ্ছি। প্রথমেই ভিভো X200, মোটামুটি ভালো ছবি দেখতেছি এবং কালারও বেস্ট বুস্টেড এবং ডিটেলগুলা চোখে পড়ার মতো। নেক্সটে হচ্ছে আইফোন 15 প্রো, যেখানে ডিটেল অনেক কম ডিটেল দেখতেছি এবং কালারও ওই পাঞ্চিনেসটা নাই। নেক্সট হচ্ছে FX30 যাই সুপ্রিম প্রাইম 85 এর একটা পোর্ট্রেটটার একটা পোর্শন, যেটা জুম করে আমরা দেখতেছি ডিটেলের কোনো ঘাটতি নাই, কালারগুলোও ন্যাচারাল। এবার আমরা ভিভো X200 এর কিছু ব্যাকগ্রাউন্ড ব্লার মুড আছে যাইদের সাথে কোলাবোরেশনে করা, এবং এইগুলো আসলে আউটডোরে খুব বেশি এফেক্টিভ হয় কিনা জানি না, বাট আমরা খুব একটা পরিবর্তন দেখি নাই। তবে এইগুলো পরিবর্তন বোঝা যায় যদি আপনি ব্যাকগ্রাউন্ডে আপনার লাইট থাকে বিভিন্ন ধরনের, যেমন বিয়ে বাড়িতে লাইট টাইট থাকলে ওইগুলো আপনি ওয়ে ডিফারেন্সগুলো বুঝতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড গোল হবে না, রেক্টেঙ্গুলার শেপ হবে না, ট্রায়াঙ্গেল শেপ হবে, এইগুলো আসলে ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় এবং আপনার মুডের উপরে। ওকে, এবার আমরা একটা ইন্টারেস্টিং ফিচার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনি পোর্ট্রেট মোডে ছবি তুললে ওইগুলো পোস্টে এসে আপনি মানে পরের ছবিগুলোতে চাইলে ফোকাসের এরিয়া কমাইতে বাড়াইতে পারবেন। যেমন আপনি অ্যাপাচার 8.4 থেকে 2.0 পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো এটা আপনি চাইলে ছবি তোলার পরেও ফোন দিয়েই করতে পারবেন। মোটামুটি ফোন নিয়ে যা বলার সবই বলা হয়ে গেছে, বাকি রয়েছে ব্যাটারি আছে 5800 mAh, যেটা বিশাল। যদিও ইদানিং 6000 mAh এর ব্যাটারিও খুব একটা রেয়ার না। টেকনোলজিতে একটা শিফট আসতেছে, লিথিয়াম আয়ন ব্যাটারির বদলে আমরা দেখতে পাচ্ছি সিলিকন কার্বন ব্যাটারির ব্যবহার, যে কারণে বেশি ক্যাপাসিটির ব্যাটারি দিয়েও ফোনের থিকনেস কম রাখা পসিবল হচ্ছে, কারণ সিলিকন নোডের ব্যাটারি একই জায়গায় বেশি ব্যাটারি সেল অ্যাকোমোডেট করতে পারে। ভিভো ক্লেম করছে এই ব্যাটারি আগের জেনারেশন থেকে 50% কম হিট জেনারেট করবে, আবার -20°C এটা কাজ করবে, কারণ শীতের দেশে গেলে পরে অনেক ব্যাটারি খুব দ্রুত ড্রেইন হয়ে যায়। যারা ট্রাভেল করেন বা শীতের দেশে থাকেন তারা এই প্রবলেমগুলো জানেন, আমরা ট্রাভেল ব্লগ দেখে দেখে জেনেছি। বক্সে দেওয়া 90 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আমাদের 3 থেকে 100% চার্জ হতে সময় লেগেছে 46 মিনিটের মতো, যেটা খুবই ফাস্ট। এই সময় ব্যাটারি খুব একটা হিট হয়েছে এমনও না, কিন্তু 1.5 লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনের টাইপ সি টু টাইপ সি কেবল না থাকাটা একটু হতাশাজনক। আবার দেখা যাচ্ছে কোনো ওয়্যারলেস বা রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নাই। পাওয়ার ডেলিভারি প্রোটোকল সাপোর্ট আছে কিনা তার তথ্য আমরা খুঁজে পাইনি। আমাদের ব্যবহারে আমরা একদিনের উপরে অনায়াসে ব্যাকআপ পেয়েছি। লো টু মডারেট ইউজার হলে এটা 1.5 দিন হওয়ার কথা। আমাদের 30 মিনিট একটা গেমিং সেশনে চার্জ খরচ হয়েছে 16
15%-এর মতো, যেখানে আমরা কার এক্স স্ট্রিটের মতো হেভি গেম ম্যাক্স সেটিংসে খেলছিলাম। এখানে সর্বোচ্চ সিপিইউ টেম্পারেচার 53 ডিগ্রি পর্যন্ত আমরা পেয়েছি। এসওটির কথা বলতে গেলে অ্যারাউন্ড 6+ আওয়ারের মতো হেভি ইউসেজে পাওয়া গিয়েছে। কম বেশি যতটুকু পারা যায় একটা ফোনে আমরা সেটা একটু আপগ্রেড করার চেষ্টা করেছি, এবং সামনের দিনে আমাদের মোবাইলের টেস্টিং পিসির মতনই আরো বেশি ডিটেইলড হবে এবং কমপ্লিকেটেড হবে। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের অন্যান্য যারা স্মার্টফোন নিয়ে রিভিউ করেন, তারাও তাদের টেস্টিং মেথোডোলজি আপগ্রেড করতেছেন। ইট ফিলস বেটার, কারণ অ্যাকচুয়ালি ইউ গাইজ মানে অডিয়েন্স, ইউ গাইজ ডিজার্ভ বেটার। যাই হোক, শেষে একটু কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে প্রাইসিং নিয়ে। অফিসিয়াল ফোনের প্রাইসিং আর আনঅফিসিয়াল ফোনের প্রাইসিং সেম হওয়া সম্ভব না, বিকজ দেয়ার ইজ 57% ট্যাক্স। এই ট্যাক্সটা আপনার ফোন ইম্পোর্ট করলে দিতেই হবে। এইটা করার রিজন হচ্ছে বাংলাদেশ সরকারের মতে যে এতে দেশে এইসব কোম্পানিগুলা অ্যাসেম্বলি প্লান্ট স্থাপন করবে এবং সেখানে তারা ট্যাক্স এক্সেমশন পাবে, এবং আমাদের যে লোকাল জনবল আছে তারা আরো অনেক বেশি কাজের ক্ষেত্র পাবে বা জব অপরচুনিটি ক্রিয়েট হবে। কিন্তু প্রবলেম হইতেছে এই ধরনের হাই এন্ড ফোন যেগুলোর প্রাইস এতই বেশি যে বাংলাদেশে খুব স্মল পার্সেন্টেজের লোকজন ইউজ করে, সেই ফোনগুলো দেশে অ্যাসেম্বল করা খুব একটা ভায়াবল বা ফিজিবল কোনোটাই না। এই জন্য দেখা যায় অনেকগুলো কোম্পানি দেশে ফ্যাক্টরি দিলেও সেখানে বাজেট ওরিয়েন্টেড ফোনগুলোই বেশি অ্যাসেম্বল হচ্ছে এবং বাজারে সেল হচ্ছে, দামও মোটামুটি কম্পিটিটিভ। বাট when it comes to flagship, it's not feasible. That's why অফিসিয়াল ফোন আসলে দাম অলওয়েজ আনঅফিসিয়াল থেকে বেশি হবে। আর অফিসিয়াল ফোনের দাম বেশি হলেও সুবিধা হচ্ছে ওয়ারেন্টি। আনঅফিসিয়াল ফোনে যেমন 7 দিনের শাটার ওয়ারেন্টি থাকে, অফিসিয়াল ফোনে ইউজুয়ালি 1 বছর বা 2 বছরের আরামসে ওয়ারেন্টি পাওয়া যায়। সেম গোজ টু স্যামসাং, সেম গোজ টু আদার কম্পিটিটরস। আর আনঅফিসিয়াল ফোন মার্কেটের সাথে এটার কম্পিটিটর অ্যানালিসিস করা ঠিক হবে না। অফিসিয়াল ফোন মার্কেটের সাথে কম্পিটিটর অ্যানালিসিস করলে পরে সেটা বেটার। আর 1.5 লাখ টাকায় কি কি ফোন আছে আপনারা সবাই ভালো করে জানেন, আমার আর নতুন করে কিছু বলার নাই। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।